বেস এডুকেশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভূগোলের সাজেশন। সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নাও, এবং যে প্রশ্নগুলি তোমাদের দেওয়া আছে সেখান থেকে তোমরা তোমাদের যে পরীক্ষার জন্য রেডি করে রাখতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুর পূর্বেই তোমাদেরকে বলে রাখি, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পরবর্তীতে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভূগোলের তোমাদের যে সাজেশন সেটি নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমাদের আসার সম্ভাবনা আছে, ভৌমজলের কার্য সংশ্লিষ্ট যে ভূমিরূপ রয়েছে সেখান থেকে এই প্রশ্নগুলি তোমরা করে রাখবে। দেখো এখানে তোমাদের একেবারে যে 7 নম্বর বড় প্রশ্নের নাম্বার থাকে 7, কিন্তু একেবারে পাটে পাটে তার নাম্বারগুলি থাকে। তো সেক্ষেত্রে কিন্তু ভূগোলে সাজেশন করতে একটু অসুবিধা হয়। তো চলো তবুও এই প্রশ্নের উত্তরগুলি তোমরা করে রাখতে পারো। দেখো এখানে আমি কিন্তু ছোটো বড় সমস্ত রকমের সাজেশন করে দিয়েছি এবং পাশে নাম্বারগুলি দিয়ে রেখে দিয়েছি, সেগুলি তোমরা দেখবে এবং উত্তরগুলি তোমাদের যদি করা থাকে সেগুলি ঠিকঠাক করে পড়বে। তো দেখো 1 নম্বরে রয়েছে যেটি, কাস্ট অঞ্চলের বিভিন্ন প্রকার ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো। এটি কিন্তু পুরো 5-এর করে রাখতে পারো। এর অথবা থাকছে কাস্ট অঞ্চলে ডোলাইন ও পাতন প্রস্তর কীভাবে সৃষ্টি হয় তার চিত্রসহ আলোচনা করো। এটিও কিন্তু 5 নম্বরের করে রাখবে তোমরা। এরপর দেখো 2 নম্বরে যেটি রয়েছে সেটি হলো কাস্ট ভূমিরূপের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো। এটি 5 নম্বরের। 3 নম্বরে যেটি রয়েছে সেটি হলো তরঙ্গ কর্তৃত মঞ্চ, স্বাভাবিক খিলান ও ব্লো হোল কীভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। এটি 5 নম্বরের। 4 নম্বরে যেটি রয়েছে সেটি হলো বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীর উৎপত্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এইগুলি তোমাদের 5-এর করে রাখবে। এছাড়াও দেখো তোমরা 2 নম্বরের জন্য যেগুলি রেডি করে রাখবে সেটি হচ্ছে ফিওড উপকূল বলতে কী বুঝো, রিয়া ও ফিওড উপকূলের পার্থক্য, এছাড়াও সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির পার্থক্য লিখো, গিজার কি, আকুইফার কাকে বলে, পরজান কাকে বলে। এগুলি 2 নম্বর, এগুলি তোমরা করে রাখতে পারো। অবশ্যই তোমাদের এগুলি করা আছে, যদিও একটু পড়ে নিও। দেখো 2 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আসবে বা আসার সম্ভাবনা আছে, দেখো 1 নম্বরে যেটি রয়েছে, তো 2 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো ক্ষয়চক্র গঠনের প্রক্রিয়া। উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ আলোচনা করো। 5 নম্বর। এছাড়া 2 নম্বরে যেটি রয়েছে সেটি হলো স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো। 5 নম্বর। 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নদীর পুনর্জীবন লাভের ফলে কীভাবে নদীমঞ্চ গঠিত হয় তা চিত্রসহ আলোচনা করো। এটি 5 নম্বর। এরপরে 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শুষ্কতার ক্ষয়চক্র সম্পর্কে এলসি কিংয়ের ধারণা আলোচনা করো। এটিও 5 নম্বর। এরপর 3 নম্বরের যে অধ্যায়টি রয়েছে জলনির্গম প্রণালী, সেখান থেকে দেখো যেগুলি করে রাখবে তোমরা, চিত্রসহ বিভিন্ন প্রকারের জলনির্গম প্রণালী আলোচনা করো। এটি 5 নম্বর। এবং দেখো এখান থেকে তোমরা শুধু বেশিরভাগটা 2-এ আসার সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে সেগুলি তোমরা করে রাখবে। দেখো অঙ্গুরীয় জলনির্গম প্রণালী বলতে কী বোঝো, বিপরা নদী বলতে কী বোঝো, পরবর্তী নদী কাকে বলে, আয়তাকার জলনির্গম প্রণালী বলতে কী বোঝো। এইগুলি কিন্তু তোমরা 2 নম্বরের জন্য করে রাখতেই পারো। আর এখান থেকে বল যদি দেয় তাহলে চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো এবং তাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে 3 অথবা 5-এর দেয় এখান থেকে। এরপর দেখো 4 নম্বর যে অধ্যায় রয়েছে মৃত্তিকা, মৃত্তিকা থেকে যে প্রশ্নগুলি রেডি করে রাখবে সেটি হলো মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব আলোচনা করো। এটি 4 নম্বরের। মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন উপায়গুলি কী কী, এটি 5 নম্বরের জন্য রেডি করে রাখবে। 2 নম্বরের জন্য যেগুলো রেডি করে রাখবে সেটি হলো মাটির ক্যাটেনা কি, পোডালফার ও পেডুকেল মাটির পার্থক্য লিখো। 3 নম্বরে যেটি রয়েছে সেটি হলো ইলুভিয়েশন ও এলুভিয়েশনের মধ্যে পার্থক্য লিখো। 4 নম্বরে মৃত্তিকার পরিলেখ কাকে বলে এবং 5 নম্বরে যেটি রয়েছে সেটি হলো টর কাকে বলে। এগুলি তোমরা 2 নম্বরের জন্য করে রাখবে। এগুলি কিন্তু সবই প্রাকৃতিক ভূগোল থেকে। এরপর দেখো 5ম যে অধ্যায় রয়েছে সে 5ম অধ্যায়ে বায়ুমণ্ডল থেকে যেগুলি আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি করে আছে। 1 নম্বরে ক্রান্তীয় ঘূর্ণাবাত ও নাতিশীত ঘূর্ণাবাতের মধ্যে পার্থক্য লিখো। তারপর 2 নম্বরে নাতিশীত ঘূর্ণাবাত ও বাতের জীবনচক্র উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো। 3 নম্বরে উদাহরণ সহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বরে পরিবেশের উপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো। 5 নম্বরে ওজোন স্তর হ্রাসের প্রভাবগুলি কী কী। তো তোমাদের এগুলি রেডি করা আছে, তোমরা প্রত্যেকে একবার করে চোখ বুলিয়ে নিও। এখান থেকে দেখো 2 নম্বরের যেগুলি তোমরা করে রাখবে সেটি হলো জিওস্ট্রফিক বায়ু কাকে বলে, জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লিখো, বিশ্বায়নের প্রভাব বলতে কী বুঝো, আইটিসিজেড কী। এগুলি তোমরা 2 নম্বরের জন্য রেডি করে রাখতে পারো। এরপর দেখো 6 নম্বর যে অধ্যায়টি বা ষষ্ঠ যে অধ্যায় সেখান থেকে যেগুলি আসার সম্ভাবনা আছে জীববৈচিত্র্য থেকে, সংক্ষেপে জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বরে জীববৈচিত্র্য বিনাশের কারণ কী। 3 নম্বরে জীববৈচিত্র্য এর জিনগত বৈচিত্র্য সম্পর্কে একটি টিকা লিখো। 2 নম্বরের জন্য যেগুলো রেডি করে রাখবে জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও। 2 নম্বরে আছে ইন সিটু এবং এক্স সিটু সংরক্ষণ কী আর রেড ডাটা বুক কী, এগুলি তোমরা রেডি করে রাখো এখান থেকে। এরপরে দেখো 7 নম্বর যে অধ্যায় রয়েছে সে 7 নম্বর অধ্যায় থেকে দেখো এখানে মানুষ ও পরিবেশ যেটি রয়েছে,
বিপর্যয় মোকাবিলায় ছাত্রছাত্রীর ভূমিকা আলোচনা করো। 2 নম্বর বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয়ের শ্রেণীবিভাগ করো। এগুলি কিন্তু 3 অথবা 4-এর যে নাম্বার সে এখানে আসার সম্ভাবনা আছে। এবার দেখো 2 নম্বর যে প্রশ্নগুলি আছে বা 2 নম্বর যে দাগের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, হরপা বান কী, বিপর্যয় বলতে কী বোঝো এবং সুনামি কী। এরপর 8 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, প্রশ্ন নয় 8 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটি হলো অর্থনৈতিক ক্রিয়াকলাপ, যেখানে আমরা কৃষিকাজ হিসেবে ধরে নিচ্ছি। তো দেখো এখানে যেগুলি আসবে ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করো। এটি কিন্তু 4-এ আসার সম্ভাবনা আছে। এরপর দেখো 2 নম্বরে ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। এটি 5-এর। দক্ষিণ ভারতীয় গম চাষের উন্নতির কারণগুলি সম্পর্কে আলোচনা করে, এটি 4। তারপর দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি সম্পর্কে আলোচনা করে, এটি 3। এবং এখান থেকে তোমরা 2 নম্বরের যে প্রশ্নগুলি রেডি করে রাখবে, রেডি করা যদিও আছে একবার করে দেখিয়ে নেবে। মিশ্র কৃষি কাকে বলে, বাজার ভিত্তিক উদ্যান কৃষি কী, শস্যাবর্তন কী, স্থানান্তর কৃষি কী, ট্রাক ফার্মিং কী, শস্য প্রাগত্যতা সূত্রটি লিখো। এরপর দেখো শিল্প থেকে কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। তারপর দেখো 2 নম্বরে যেটি রয়েছে সেটি হলো ভারতের কার্পাস বন শিল্পের সমস্যাগুলি কী কী। 3 নম্বরে পশ্চিম ভারতের কার্পাস বন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কী কী। এরপর দেখো 2 নম্বরে যেগুলো রেডি করে রাখবে সেটি হচ্ছে ব্রাজিলের রাবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো। অনুসারী শিল্প কী, আইসোডা পেন কী, কানাডা কাগজ শিল্পে উন্নত কেন এবং রেটুন প্রথা কী, এগুলি তোমরা 2 নম্বরে করে রাখো। এরপর দেখো জনসংখ্যা এবং জনবসতি থেকে যেগুলি করে রাখবে, কাম্য জনসংখ্যা কাকে বলে এর বৈশিষ্ট্য লিখো। জনঘনত্ব ও মানুষ জমির অনুপাত পার্থক্য লিখো। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি লিখো। এবার দেখো অর্থনৈতিক যে উন্নয়ন আছে সেখান থেকে যেগুলি আসবে, এটি বড় 3 নম্বরে দেখো কলকাতা বন্দরের সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব আলোচনা করো। 2 বেঙ্গালুরু ইলেকট্রিক শিল্পে উন্নত হওয়ার কারণগুলি কী কী। তোমরা প্রত্যেকে ভালো করে এই প্রশ্নের উত্তরগুলি একবার করে দেখে নাও। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং ভূগোলের ও রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তর খুব শীঘ্রই নিয়ে আসা হচ্ছে। তোমরা প্রত্যেকেই দেখবে। যদি তোমাদের কিছুটা উপকার হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো।